আমি শুধু বলতে চাচ্ছি যে সকল প্রবাসী রেমিডেন্স যোদ্ধা নয়, বাট সকল রেমিডেন্স যোদ্ধাই প্রবাসী। এই কথার উপর ভিত্তি করে আমি রেমিডেন্স যোদ্ধাদের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যে রেমিডেন্স যোদ্ধারা যারা বিভিন্ন দেশে থাকে, বিশেষ করে তারা হচ্ছে লেবার শ্রমিক শ্রেণীর, তারা মালয়েশিয়া এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে কাজ করেন এবং নিয়মিত বাংলাদেশে রেমিটেন্স পাঠান। তারাও এবারের বৈষম্য বিরোধী আন্দোলনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানে সাড়া দিয়ে এই আন্দোলনে তারা সহযোগিতা করেছিল রেমিটেন্স বাংলাদেশে ওই সময়ে সাময়িক সময়ের জন্য না পাঠিয়ে। এই রেমিটেন্স যোদ্ধারা একটা নির্দিষ্ট সময়ের পরে 10 বা 12 বছর পরে তারা তাদের কন্ট্রাক্ট শেষ হলে বাংলাদেশে ফেরত যায়। যখন তারা বাংলাদেশে ফেরত যায়, তারা তখন বাংলাদেশে গিয়ে জবলেস হয়ে যায়। আমার রিকোয়েস্ট হচ্ছে মাননীয় চেয়ারম্যানের কাছে, এই প্রবাস ফেরত বাংলাদেশিদের যারা বিদেশে দীর্ঘদিন কাজ করলো, বাংলাদেশে নিয়মিত রেমিটেন্স পাঠালো এবং দেশে এসে যখন সে বেকার হলো, তার অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদেরকে রিহ্যাবিলিটেশন করার জন্য কোনো প্রোগ্রাম আল্লাহ রহমতে যদি ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেন, তাহলে আপনি তাদেরকে গুরুত্ব দিয়ে তাদেরকে রিহ্যাবিলিটেশন করার জন্য প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের মতো, যেটা সেনা কল্যাণ ফাউন্ডেশন হয়ে থাকে, কোন উদ্যোগ আপনার চিন্তা ভাবনা আছে কিনা? এবং একই সাথে এই শ্রমিকরা যারা বিদেশে যাচ্ছে তারা সবাই হচ্ছে আনস্কিল শ্রমিক, তাদেরকে যদি স্কিল করে বাইরের দেশে আমরা পাঠাতে পারি, তাহলে তারা এখন যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠায় তার থেকে ডাবল বা ট্রিপল আকারে তারা পাঠাতে পারবে। সুতরাং নতুন করে যারা বিদেশে যাচ্ছে তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে, আমরা তাদেরকে শিক্ষিত করে বা একটা আদার স্কিল করে বা স্কিল করে বাইরে পাঠানোর কোনো উদ্যোগ আমরা ইনশাল্লাহ, যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় বা সরকার গঠন করে, আপনি কোনো উদ্যোগ দেবেন কিনা সেটা আমি জানতে চাচ্ছি। এবং একই সাথে আমাদের এই মেধাবী এবং ত্যাগী প্রবাসী নেতারা, আমি সবার পক্ষ থেকে প্রশ্নটা করছি, আমরা একটু জানতে চাচ্ছি, আমাদের ভালো লাগা থাকবে যারা ত্যাগী এবং মেধাবী, যা আপনি যেমনটি বলেছেন যে দলে কোনো স্কলারদেরকে দেশে আনার আপনি চেষ্টা করবেন, একই সাথে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের জন্য আপনার কোনো প্রণোদনা প্রস্তাব আছে কিনা বা চিন্তা ভাবনা আছে কিনা? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাদল সাহেব আপনার প্রশ্নের জন্য। দেখুন, আপনারা তো বিদেশে আছেন এখানে, এবং বিদেশে লাইফ কতটা কষ্টের এটা আপনারা খুব ভালোভাবে বোঝেন। আপনারা যারা প্রত্যেকটা মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছেন, বিদেশে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা ক্ষেত্র বিশেষে দেশের থেকে অনেক বেশি কষ্টকর, সেই জন্য বাস্তবতা আপনারা বোঝেন। আমরা যখন বাস্তবতা নিয়ে ডিল করব, বাস্তবতা সবগুলো বিষয় বিবেচনার মধ্যে রাখতে হবে। আমরা একটি স্বাভাবিক অথবা একটু বেটার কিছু করার চেষ্টা করছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এমন কোন একটা পারসেপশন তৈরি করে না যে আমরা একদম বেহেশত টাইপের কিছু বানিয়ে ফেলবো। আমরা বাংলাদেশে দেখছি কিছু কিছু কোন রাজনৈতিক দলের সাথে বেহেশতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। আমরা বেহেশতের টিকিট বা বেহেশত বানানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা একটি বসবাসযোগ্য, একটি সহনশীল, একটি গ্রহণযোগ্য মতন বাংলাদেশটাকে পরিবর্তিত করতে চাইছি। প্রবাসীরা বিদেশে কষ্ট করছেন, সেই কষ্টের বিনিময়ে তারা বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। সেই বৈদেশিক মুদ্রা দিয়ে দেশে শিল্প কারখানা গড়ে উঠছে, সেখান থেকে বিভিন্ন কলকারখানা গড়ে উঠছে। একইভাবে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় মেটানো হচ্ছে সেই বৈদেশিক মুদ্রার বিনিময়ে। অবশ্যই রাষ্ট্র বা দেশের এই মানুষগুলোর প্রতি তো অবশ্যই একটা কর্তব্য আছে বা দায়িত্ব আছে। আমরা যেটি বিবেচনা করতে পারি সেটা হচ্ছে যে, আপনি যেরকম বললেন ওরকম একটা আমরা ট্রাস্ট বা ফান্ডের মতন হয়তো তৈরি করা যেতে পারে, কিন্তু এটা এনলিস্টেড করতে হবে। প্রবাসী বলতে অনেক ধরনের আছে। আপনারা এখানে প্রায় প্রত্যেকে, আপনারা কিন্তু এখানে উপস্থিত প্রত্যেকে প্রবাসী, বাট আপনি যেরকম বললেন যারা যাচ্ছেন বিদেশে, মালয়েশিয়াতে অথবা মিডল ইস্টে যারা যাচ্ছেন, তারা এক ক্যাটাগরির প্রবাসী। আবার ইউরোপ এবং আমেরিকায় বিভিন্ন প্রফেশনাল যারা চলে এসেছেন গত 10, 15, 20 বছর, 30 বছর ধরে আছেন, তারা আবার একটা ডিফারেন্ট ক্যাটাগরির প্রবাসী।
কিছু প্রবাসী শেষ করে তার জব শেষ করে ফিরে যাচ্ছেন, দেশে ফিরে যাবার জন্যই ফিরে যাচ্ছেন। কিছু প্রবাসী তার ব্যবসা বাণিজ্য জব বিদেশে আছে, তারা দেশে একটা সাময়িক সময় যাচ্ছেন, আবার ফিরে আসছেন, কিন্তু যাচ্ছেন। কাজে এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় আনতে হবে, এই বিষয়গুলো আমাদের লিস্টিং এর মধ্যে আনতে হবে। আমরা যেটি করতে পারি, আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠান, আমরা যদি তাদেরকে, যারা রেমিটেন্স পাঠান, এরকম ভাবে যদি তাদেরকে আলাদাভাবে একটা লিস্টিং এর মধ্যে নিয়ে আসতে পারি। এবং নর্মালি যেটা হয় এই সব দেশে, যেটা হয় যে আপনি যখন কোথাও জব করলে আপনার জবের অংশ থেকে আপনার এমপ্লয়ার একটা সার্টেন পোর্শন কেটে রেখে দেন, সরকারের কাছে জমা দেয়, সেটা পেনশন হিসেবে জমা হতে থাকে। রিটায়ারমেন্টের পরে সেটা আপনি তখন সরকারের পক্ষ থেকে আপনি পান। এরকম কোন একটি বিষয় আমরা চিন্তা ভাবনা করতে পারি, যাতে যারা যে সকল প্রবাসী ফিরে যাচ্ছেন তারা যে অনেক সময় বিভিন্ন সমস্যা পড়েন, যাতে ওরকম সমস্যাটা অ্যাভয়েড করা সক্ষম হয়। এটা গেল একটা বিষয়, এটা আমরা অবশ্যই বিবেচনার মধ্যে আনতে পারি। প্রবাসীদের একটা বিরাট বড় বিষয় ছিল, প্রবাসীদের একটা দাবি ছিল ভোট দেওয়ার দাবি। এটি আমরা বলেছি, আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় এটি নিয়ে কাজ করছে। যদি কিছু করতে পারে খুব ভালো, আমাদের সহযোগিতা করার কিছু থাকলে অবশ্যই আমরা সেখানে সহযোগিতা করব। অন্তর্বর্তীকালীন সরকার যদি এই প্রসেসটা কমপ্লিট করতে না পারে, আমি এতটুকু দলের অবস্থান থেকে বলতে পারি, ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। কতটুকু কি পারবো সেটা, তবে অবশ্যই প্রবাসীরা যাতে, অবশ্যই এখানে বিভিন্ন বিষয় আছে বিবেচনা করতে হবে, বা প্রবাসীরা যাতে ভোট দানে সক্ষম হন, সেই উদ্যোগটি আমরা গ্রহণ করব। আপনার আরেকটা বোধহয় কোনো পার্ট ছিল প্রশ্নের, ওটা আমি মনে করতে পারছি না। আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমি যারা যাচ্ছে তাদের ট্রেনিং এবং যারা ফিরে আসবে রিহ্যাবিলিটেশনের জন্য, এটাই ছিল। আর একটা উত্তর আপনি দিয়েছেন ডক্টর হুমায়ুন এবং ইয়াদের সাথে। ওইখানে আমার কথা ছিল যে তারা যদি এই দেশে কোনো ইনভেস্টমেন্ট করতে চায়, বাংলাদেশিরা যারা ফেরত আসবে তাদের জন্য কোনো প্রণোদনার একটা কথা বলা আছে 31 দফায়। আমরা চাচ্ছি যে যারা শ্রমিক শ্রেণী যারা, তো তারা কিন্তু, প্রবাসীরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা না, রেমিটেন্স যোদ্ধা একটা শ্রেণী যারা নিয়মিত টাকা পাঠায়। আমি তাদের জন্য কোনো প্রণোদনা আছে কিনা সেটা জানতে চাচ্ছিলাম। প্রণোদনা তো আপনি এইভাবে বিবেচনা করা যেতে পারে, আমরা কোনো কিছুই ফেলে দিতে চাইছি না, আমরা বিবেচনা অবশ্যই করতে পারি। তবে স্কিল ওয়ার্কার যেটা আপনি বললেন, ইয়েস, এ ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে, যেটি আছে যে আমরা এটার উপরে আমরা কাজ করছি। তবে কাজের কিছুটা অংশ সরকার গঠনে সক্ষম হলে সম্পূর্ণ করা যাবে, পার্টলি আমরা এখন করে রাখতে পারবো, বাট কমপ্লিট করতে পারবো আমরা যদি আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে। সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন শ্রেণীর জব আছে, তো আমাদেরকে এটার পুরো একটা কম বেশি একটা রিসার্চের মাধ্যমে চার্টের মতন বানাতে হবে যে নর্মালি কোন দেশে বাংলাদেশিরা যেতে পারেন, কি কি জবের পসিবিলিটি আছে, প্রসপেক্টস আছে, সেটাকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি। এবং সেটা করার জন্য প্রয়োজন আসলে আমাদের যে বিভিন্ন দেশে এমবাসি গুলো আছে সেগুলোর সহযোগিতা প্রয়োজন। তো এই মুহূর্তে যেহেতু আমরা সরকারে নাই, সেই জন্য এটা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব না। আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে সেটা আমরা তখন করতে পারবো। আমরা সেই জিনিসটা ওইভাবে। আমি আরেকটু আপনাকে রিকোয়েস্ট করেছিলাম, আমাদের যারা বিদেশিরা ত্যাগী এবং মেধাবী, তাদেরকে যা দেশে এসে যদি তারা রাজনীতি করতে চায় বা আল্লাহর রহমতে যদি আমাদের কোনো সুদিন আসে জনগণের ভোটে, সেখানে তাদের পার্টিসিপেশনের জন্য আপনার কোনো চিন্তা ভাবনা আছেন কিনা, যারা ত্যাগী, মেধাবী এবং যোগ্য? আমরা কোটা থেকে বেরিয়ে আসতে চেয়েছি, আপনি সবাইকে নিয়ে কোটার মধ্যে ফেলে দিচ্ছেন। সো জিনিসটা ওপেন, কেউ যদি রাজনীতি করতে চান তার প্রতিভা যোগ্যতা অনুযায়ী রাজনীতি করবেন, সেটি দেশি হোক প্রবাসী হোক, সেটি তো কোনো বিষয় না। আপনি কোটার মধ্যে নিয়ে, আপনি বারে বারে প্রবাসী যারা আছে বা বিদেশে যারা থাকেন তাদেরকে আপনি একটা সেকুলারেট করে দিচ্ছেন, কোটার মধ্যে নিয়ে যাচ্ছেন কেন? আমরা তো কোটা থেকে। আমি আজকের এই অনুষ্ঠানের 1000 পার্টিসিপেশনে সবাই প্রবাসী, এই জন্য কথাগুলো বলেছি। ধন্যবাদ আপনাকে। আসবেন, আপনারা প্রত্যেকেই রাজনীতি করছেন, আপনি আপনি বিদেশে যখন করছেন, আপনি দেশে গিয়ে যদি পারবেন করবেন আপনি, কিন্তু কাউকে বিশেষ সুবিধা দিয়ে করতে গেলেই তখন সমস্যা তৈরি হয়। তো আমরা বিশেষ সুবিধা এই ক্ষেত্রে বোধহয় উচিত হবে না। এটা যোগ্যতা তো রাজনীতিতে গ্রহণযোগ্যতার ব্যাপার। আপনার এলাকার মানুষ আপনাকে গ্রহণ করলে আপনি করবেন, নাথিং রং ইন দ্যাট। থ্যাংক ইউ স্যার।